ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। তো আমরা পার্ট ওয়ানে যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে শুরু করব। তো পার্ট ওয়ানে আমরা গ্রুপ ডির 4.2 পর্যন্ত করেছিলাম। তো এখানে 4.2 এর অথবার একটি ম্যাথ দেওয়া রয়েছে। এই ম্যাথটা আমরা ক্যালকুলেশনটি দেখে নেব। ওকে, 24 গ্রাম বিশুদ্ধ কার্বনকে অতিরিক্ত অক্সিজেনের সংস্পর্শে দহন করলে যে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 উৎপন্ন হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 55 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন কত। আমাদের এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার কথা বলেছে। এখানে আমরা পাচ্ছি CO2। এখানে অক্সিজেনের কোনো কথাই বলেনি। তো কার্বন এবং কার্বন ডাই অক্সাইড এই দুইজনকে নিয়ে আমরা কাজ করব। তো কার্বনের আণবিক ভর হয়ে থাকে 12, CO2 এর আণবিক ভর হয়ে যাবে সি এর জন্য 12 প্লাস ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 12 প্লাস 16 দুগুণে 32 সমান সমান আমরা পাচ্ছি 44 এত গ্রাম। তো আমরা এখান থেকে লিখতে পারি যে 12 গ্রাম কার্বন প্লাস O2 থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। ওকে, তো এখান থেকে আমাদের বলেছে 24 গ্রাম বিশুদ্ধ কার্বনকে, তাহলে 24 গ্রাম বিশুদ্ধ কার্বন তার সঙ্গে অক্সিজেন এর বিক্রিয়ায় আমরা 44/12 গুণিতক 24, 12 দুগুণে 24, আমরা পাচ্ছি 88 গ্রাম CO2 পাওয়া যায়। তার সঙ্গে বলেছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 55 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তন কত। তাহলে আমরা এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেহেতু বলেছে, তাহলে চাপকে পি দ্বারা চিহ্নিত করি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হয়ে থাকে 57 এত সেন্টিমিটার। ওকে, তারপরে বলেছে কি যে উষ্ণতা 55 ডিগ্রি, উষ্ণতা টি সমান হয়ে থাকে 55 ডিগ্রি সেলসিয়াস, ওখানে যেটা বলেছি। তো আয়তন চাইছে ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে পি ভি সমান এন আর টি, এখানে ভি এর মান নির্ণয় করব, তাহলে আমরা পাচ্ছি এন আর টি বাই পি। তো পি এর মান দেওয়া রয়েছে 57 সেন্টিমিটার। এই সেন্টিমিটার থেকে আমাদের এটিএমে যেতে হবে, তার জন্য আর এটিএমে যেতে হলে আমরা 76 দিয়ে ভাগ দিব। তো এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 0.57 সেন্টিমিটার, বা ভাগটা না করে এখানে সরাসরি বসিয়ে দিতে পারো, যে ক্যালকুলেশনের সুবিধা হবে, এটাও করলে চলবে। নেক্সট আমাদের 55 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এখান থেকে আমরা কেলভিনে নিয়ে যাব, তার জন্য 273 যোগ করলাম, আমরা এখানে পাচ্ছি 328 এত কেলভিন। ওকে, নেক্সট পরবর্তী আমাদের এখানে এন বলেছে যে এন সমান আমরা জানি W/M। তো এখানে ডাব্লুটা কত, এই যে ডাব্লু 88 গ্রাম, তাহলে এখানে যে 88 গ্রাম আছে এটিকে আমরা ডাব্লুর কাছে, এবং এম মানে আণবিক ভর এই যে 44 গ্রাম পুট করব। ওকে, তাহলে এখানে আমরা ডাব্লু এর মান করতে পারি 88/m এর মান 44। ওকে, তো 44 2 88, আমরা এন সমান পেলাম 2। তো আর একটি একক আছে যেটা আর এর মান হয়ে থাকে 0.082। ওকে, তাহলে আমরা মোটামুটি সব মানগুলো কমপ্লিট করলাম। তাহলে এন এর মান 2, আর এর মান 0.082 ইন্টু টি এর মান হয়ে থাকে যে 328 বাই পি এর মান হয়
7.5। তো পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 100 পাচ্ছি, এদিকের পয়েন্ট তুললে নিচে আমরা 1000 পাচ্ছি। তো উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, আর সম্ভবত কাটাকাটি যাচ্ছে না। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি বা কাটাকাটি বলতে আমরা একে 2 দিয়ে দিতে পারি, যে 2 এ দিলে 2 5 10 হচ্ছে। আচ্ছা, এবারে আমরা উপরের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি ক্যালকুলেশান করি 2 6 8 9 6 এবং নিচে রয়েছে 7 5 × 5, এটা ক্যালকুলেশান করলে 375 হচ্ছে। তো এটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 71.72 এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের বইয়ে যে উত্তরটা দেওয়া রয়েছে তার সঙ্গে মিলছে না, তো টপিকটা মোটামুটি সব কিছু ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের এটা ক্লিয়ার করে দিই, এখানে যে বিশুদ্ধ ব্যাপারটা রয়েছে, এই বিশুদ্ধ যদি অশুদ্ধ থাকতো তাহলে হয়তো অন্য কিছু ব্যাপার ছিল, কিন্তু এখানে যেহেতু বিশুদ্ধ কথাটি দিয়েছে, বিশুদ্ধ থাকলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। এই যে এখানে উদাহরণগুলো দেওয়া হলো, তো প্রথমটা কঠিনের জন্য দেওয়া হয়েছে, নেক্সট তারপরে এই যে এটি হচ্ছে তরল, তারপরে এটি হচ্ছে গ্যাসীয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন ওরই সঙ্গে কি বলছে অথবাতে, যে দ্বিধাতব পাতকে গরম করলে সেটি বেঁকে যায় কেন? ওর অ্যান্সারটি আমি পাশেই দিয়েছি। তারপরে বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? সেটি প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়ে থাকে। আর যেটা দ্বিধাতব পাত তার এই যে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ফাঁপা প্রিজম কি আলোর বিচ্ছুরণ হবে? এখানে ফাঁপা প্রিজমে, ওকে, তাহলে প্রিজমের কি আলোর বিচ্ছুরণ হতে পারে? তো এই যে অ্যান্সারটি দেওয়া হলো, আলোর বিচ্ছুরণ হয় না, এবং তার সঙ্গে ব্যাখ্যাটাও দেওয়া হয়েছে। নেক্সট বলছে তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে লাল, নীল, বেগুনি, হলুদ বর্ণের আলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে পাশে আমি লিখে দিচ্ছি বেগুনি, তারপরে হয়ে থাকে নীল, তারপরে হবে হলুদ, তারপরে লাল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন লেন্সের আলোক কেন্দ্র ও অসীম দূরের মধ্যে অবস্থিত বিস্তৃত বস্তুর অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রেখাচিত্র অঙ্কন করো এবং আচ্ছা, তার সঙ্গে বলছে গঠিত প্রতিবিম্বের অবস্থান, বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। এখানে এই যে অ্যান্সারটি দেওয়া রয়েছে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, আচ্ছা, যে প্রশ্নটি ছিল তোমরা মোটামুটি দেখে নিয়েছো। এখানে বৈশিষ্ট্য, এখানে দাগ নম্বরটা দিয়ে দিই, এটি 4.5-এ। এখানে অবস্থান কি বলছে? অবস্থান হয়ে থাকবে বস্তু যেদিকে থাকে সেই দিকে প্রতিবিম্বের অবস্থান হবে। এখানে তারপরের পয়েন্ট যেটি বলেছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য হয়ে থাকবে এটি অসদ, সমশীর্ষ ও খর্বাকৃতি হয়ে থাকে। এই হয়ে গেল তিনটি বৈশিষ্ট্য। এবং ব্যবহার, ব্যবহার হয়ে যাবে গাড়ির হেডলাইটে
আচ্ছা, এটা গাড়ির হেডলাইট হবে না, কারণ গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার হয়, কিন্তু এখানে লেন্সের কথা যেহেতু বলছে, ব্যবহার হয়ে যাবে যে স্বল্প দৃষ্টি জনিত ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়। ওকে। আচ্ছা, এখানে যেহেতু চিত্রের কথা বলেছে, এখানে চিত্র একটি করে দিচ্ছি, একটু দেখে নিও। এই ধরো একটি অবতল লেন্স, এইখানে যদি বস্তু থাকে, বস্তুটির নাম দিলাম PQ। এখান থেকে একটি রশ্মি লেন্সে দিকে যাচ্ছে এবং আর একটি ঠিক আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এটা ঠিক এই জায়গা দিয়ে যাচ্ছে, এটি হচ্ছে O। ওকে, তো এটা প্রতিশ্রিত হচ্ছে বলে মনে হয়, এইখানে বস্তুটি রয়েছে। আচ্ছা, এটা তোমাদের চিত্রের মাধ্যমে অ্যাড করে দেওয়া হবে, বা এটিকে 1 মিনিট একটু ভালো ক্লিয়ারভাবে বড় করে করার চেষ্টা করি। PQ বস্তুটির নাম দেওয়া হলো। এই যে এখানে বস্তুটি খর্বাকৃতি বলে মনে হচ্ছে, এটাকে কিউ, এদিকে পি দ্বারা চিহ্নিত করো। এটি হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ, ঠিক এই বিন্দুটি, আর এটি হচ্ছে আলোক কেন্দ্র ও। ওকে, আশা করছি মোটামুটি চিত্রটা, যাই হোক, মোটামুটি হয়েছে, আশা করছি বুঝতে পারবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। এখানে বলছে একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তারপরে বলছে সাদা ফুলকে সবুজ আলোয় কেমন দেখাবে, এটি সবুজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন বলছে কার্যশক্তির ধারণা থেকে ওহমের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি প্রতিষ্ঠা করো। এই যে জুলের সূত্রটি প্রতিষ্ঠা হয়েছে, যেমনটি বলেছে তেমন হয়েছে। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা দেখে নেব। একটু ইন্টারনেট কানেকশানের জন্য ক্লাসটি অফ হয়ে গিয়েছিল, তো কোথায় অফ হয়েছে বুঝতে পারছি না, একেবারে প্রথম থেকে বলছি। এখানে বলছে সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী, একটা পরিবাহী এ আর একটা পরিবাহী বি, যেহেতু সমান দৈর্ঘ্যের বলেছে তাই L1 সমান L, L2 সমান L ধরা হলো। এবং এখানে বলছে রোধাঙ্ক যথাক্রমে, রোধাঙ্ক 2 রকমই দেওয়া রয়েছে, রোধাঙ্কের মানগুলোকে তুলে নিয়েছি। বলছে পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভবপ্রভেদে যুক্ত করা হলো। ওকে, বলছে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলো। প্রস্থচ্ছেদের অনুপাত A1 সমান জিজ্ঞাসা চিহ্ন, A2 সমান জিজ্ঞাসা চিহ্ন। বলছে এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে। তাহলে I1 সমান I এবং I2 সমান হয়ে থাকে I। ওকে, এখন আমরা এখানে যেগুলো পেলাম, তো এখান থেকে আমরা বলতে পারি যে A ও B এর মধ্যে দৈর্ঘ্য স্থির আছে,
কারণ দৈর্ঘ্য দুই দিকে সমান। তো ওহমের সূত্র থেকে বলতে পারি যে রোধ আর ও স্থির হবে। যেহেতু এখানে দৈর্ঘ্য স্থির রয়েছে তাই রোধও স্থির। তাহলে আমরা এখানে করতে পারি যে R1 সমান হয়ে থাকে R এবং R2 সমান হয়ে থাকে R। ওকে, নেক্সট পরবর্তী আমরা যে স্টেপটি করব, আমরা যে সমীকরণগুলো আগে জেনে এসেছি যে R সমান রো ইন্টু L/A। ওকে, এটা যেহেতু ফার্স্ট মানে এ বস্তুর জন্য, এটা বি বস্তুর জন্য করছি, তাই এখানে R1 রো 1 L1 A1 দিলাম। আমাদের মানটা কার নির্ণয় করতে হবে? A1 এর নির্ণয় করতে হবে। তাই A1 সমান আমরা বলতে পারি যে রো 1 L1 বাই R1। এবারে মানগুলো পুট করব যে রো 1 এর মান রয়েছে 1.6 ইন্টু 10⁻⁻8 ইন্টু L1 এর মান L বাই R1 এর মান R। ওকে, এবারে বি বস্তুর জন্য আমরা যে সমীকরণটি দেব যে R2 সমান L2 ইন্টু রো 2 ইন্টু L2 বাই A2। তো এখানে আমরা A2 এর মান নির্ণয় করব। A2 সমান লিখতে পারি রো 2 ইন্টু L2 বাই R2। তো রো 2 এর মান কত? 3.2 ইন্টু 10⁻⁻8 ইন্টু L2 এর মান L, R2 এর মান হয়ে থাকে R। এবারে দুজনের অনুপাত আমাদের প্রশ্নে যেমন বলেছিল সেই অনুপাত নির্ণয় করব যে A1 অনুপাত A2। তো A1 এর মান কত? 1.6 ইন্টু 10⁻⁻8 ইন্টু L বাই R। এদিকে অনুপাত 3:2 ইন্টু 10⁻⁸ ইন্টু L বাই R। তো এদিকে আর কেটে গেল, L কেটে গেল, 10⁸ কেটে গেল। ওকে, এদিকের এক পয়েন্ট এদিকের পয়েন্ট উঠে গেল, 16 দিয়ে দিলে 16 দুগুণে 32। তাহলে আমরা পাচ্ছি 1:2। এটি হচ্ছে আমাদের চেয়েছিল আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে দেখে নেব। এটা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম। প্রদত্ত বর্তনীর তুল্য রোধ ও প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো দুটি প্রশ্ন চেয়েছে। প্রথমত আমরা তুল্য রোধটা নির্ণয় করব। তো এই যে স্ট্রাকচারটি, একে আমরা একবার করে নিতে পারি। এই হয়ে গেল একটি রোধ। ওকে, প্রথমটা 1 ওহম, দ্বিতীয়টা 3 ওহম, তারপরে রয়েছে 6 ওহম। এখানে এই যে 3 ওহম 6 ওহম রয়েছে, আমরা অতএব দিয়ে লিখতে পারি 3 ওহম ও 6 ওহম রোধ দুটি সমান্তরালে অবস্থান করেছে। এর তুল্য রোধ হবে যে 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6 সমান 6 দিনে 18, 3 6, এটা যোগ করলে পাচ্ছি 9। তো 9 দুগুণে 18 হয়ে গেল 2 ওহম। তাহলে নেক্সট পরবর্তী স্টেপে যেটি করব, এটা হচ্ছে 1 ওহম ছিল। তো দুটি সমান্তরাল সমবাহে থাকার জন্য সেটা আমরা নির্ণয় করতে আমাদের এসেছে 2 ওহম। এবারে আমরা করব 1 ওহম ও 2 ওহম
রোধ দুটি শ্রেণীতে অবস্থান করায় এর তুল্য রোধ হয়ে যাবে 1+2 অর্থাৎ পাচ্ছি 3 ওহম। তাহলে আমাদের অতএব বর্তনীর তুল্য রোধ 3 ওহম। এটা আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট দ্বিতীয় অ্যান্সার যেটা বলেছে যে প্রবাহ মাত্রা প্রত্যেকটা বর্তনীর জন্য আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। প্রথমে এই বর্তনী, তারপরে এটি, তারপরে এটি। ওকে, তাহলে আমরা প্রথমে যেটি 1 ওহম যেটি রয়েছে সেটি আগে করে নেব। তো এখানে লিখতে পারি যে 1 ওহম রোধ দিয়ে বর্তনীর মূল প্রবাহ মাত্রা I সমান হয়ে থাকে, আমরা যে সমীকরণটি জানি V/R। ওকে, এখানে V এর মান 3 এবং R এর মান হয়ে থাকে 3। কোথা থেকে পেলাম? এই যে R এর মান আমরা পেয়েছি তুল্য রোধ, মানে R এর মান হয়েছে 3 ওহম, আর V এর মান আমাদের এই প্রশ্নে দেওয়া রয়েছে 3V। এখান থেকে আমরা পাচ্ছি যে 3 ওহম। তাহলে 3 কেটে গিয়ে I এর মান হলো 1 এত অ্যাম্পিয়ার। নেক্সট পরবর্তী যে দুটি রোধ রয়েছে 3 ওহম ও 6 ওহম, তো এটি একটু দেখে নেব। 3 ওহম ও 6 ওহম রোধ দুটি সমান্তরালে বা সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই এদের প্রান্তীয় বিভব প্রভেদ ধ্রুবক বা আমরা লিখতে পারি সমান হবে। ওকে, তাহলে এখানে ধরে নেব, ধরি রোধ দুটি দিয়ে প্রবাহ মাত্রা যথাক্রমে I1 ও I2 হবে। তাহলে আমরা যে সমীকরণটি জানি V সমান IR, এই সমীকরণটা আমরা জানি। তো এখানে যেহেতু দুটো রোধ রয়েছে তাই I1 R1 আর একটি করি I2 R2। এখানে এই V যেহেতু দুইজনের V তো সমান, তাই দুটোর ক্ষেত্রেই বিভব প্রভেদ মানে V সমান বলা হয়েছে। কীরকমই তোমাদের এই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই। এটা 3 ভোল্ট রয়েছে, এই প্রবাহটি যাচ্ছে এই ওহমের ফার্স্ট ওহমের মধ্য দিয়ে 3 ভোল্ট কারেন্ট গিয়েছে। তাই আমরা সমীকরণটি ব্যবহারের সময় এখানে আমরা 3 বসিয়েছিলাম, এই যে এখানে আমরা 3 বসিয়েছিলাম, কিন্তু ওই প্রবাহ মাত্রাটি এদিকে 2 ওহমে যাওয়ার জন্য এখানে I1 এদিকে I2 মানে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তাই আমরা ওখানে করেছি যে প্রথমটার ক্ষেত্রেও যেই কারেন্টটি প্রবাহ হবে মানে যত বিভব প্রভেদ হবে, দ্বিতীয়টির জন্য বিভব প্রভেদ সমান হবে। তাই আমরা ওখানে V সমান IR মানে I1 R1 এবং I2 R2 করেছি, যেটা এইখানে দেওয়া হলো। এবারে আমরা যে যার মানগুলো পুট করব। তো I1 এর মান যেমন ছিল I1 দিলাম, R1 এর মান 3 দিলাম, কারণ 3 ওহম এবং 6 ওহম রয়েছে। এই 6 ওহম হচ্ছে R2 এর মান এত ইন্টু 6,
এখানে একটা ইন্টু দিয়ে দাও। তো কাটাকাটি করলে 3 একে 3, 3 2 6, আমরা তাহলে পাচ্ছি I1 সমান 2I2। ওকে, তো এই সমীকরণটা আমরা এখান থেকে একটা পাওয়া গেল এই সমীকরণটি। তো নেক্সট আমাদের পরবর্তী যে ধাপ রয়েছে, যে মূল প্রবাহ মাত্রা যেটা তোমাদের সেখানে বোঝানো হয়েছিল, I একটি মূল প্রবাহ মাত্রা, সেটি দুটি রোধের মধ্যে ভাগ হয়ে গিয়েছে, যেটা I1 প্লাস I2। এখানে I এর মান কত? 1, যেটা আমরা আগেই নির্ণয় করেছিলাম। এই যে I এর মান হচ্ছে 1, তাহলে আমরা সেখানে I এর মান 1 পুট করলাম, সমান I1 এর মান কত? I1 এর মান আমরা এখানে নির্ণয় করেছি যে I1 এর মান হচ্ছে 2I2, তাহলে এখানে দিয়ে দেবো 2I2 প্লাস I2 যেমন আছে I2 দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি? 1 সমান 3I2, 3 ওদিকে গুণ রয়েছে, এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে, 1/3 সমান I2। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে I2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 1/3। এবারে আবারও আমরা একটা সমীকরণ ব্যবহার করব। তো এখানে লিখব যে একই ভাবে I1 সমান 2I2, মানে এটা এই যে সমীকরণটি রয়েছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। এখানে লিখে দিও, 1 নম্বর সমীকরণে I2 সমান 1/3 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটি, এর মধ্যে I2 এর মান বসাবো, I2 এর মান 1/3, তাহলে এখানে আমরা এই যে I2 1 ছিল উপরে, আমরা এখানে ভুল করে I2 করে দিয়েছি, I1, তাহলে I1 এর মান হয়ে যাবে 2/3। ওকে, তাহলে আমরা তিনটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করলাম। এটি হচ্ছে I1, এটি হচ্ছে I2, আর সেদিকে যেটা ছিল শুধুমাত্র I এর জন্য। ওকে, তাহলে আমাদের যে অ্যান্সারগুলো চেয়েছিল সেগুলো কমপ্লিট হলো। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে, কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কিভাবে পরিবর্তিত হয়? এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে। নেক্সট বলেছে, নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহার হয়ে থাকে? ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 235, যার পারমাণবিক ক্রমাঙ্ক 92। নেক্সট পরবর্তী বলছে, নিষ্ক্রিয় মৌলের আয়নন শক্তি খুব বেশি হয় কিন্তু ক্ষার ধাতুর আয়নন শক্তি খুব কম হয় কেন? অ্যান্সারটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, এখানে কিছু চিহ্নিত করতে বলেছে, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য। তো এখানে 2-3টের মতো থেকে যাচ্ছে, কারণ ওগুলো ঠিক যাচাই করতে পারছি না কোনটা কি হবে। তো ওটা আমি তোমাদের পরবর্তীতে এই ক্লাসের উপরে একটা লেখা শো হবে, একটু এডিট করে দেব, না হলে তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। ওকে, তো প্রথমে বলছে CH3COOH, ও এটা হয়ে থাকে মৃদু। ওকে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর ইউরিয়া, এটি হয়ে থাকে তড়িৎ অবিশ্লেষ্য। নেক্সট বলছে MgCl2, এটা হয়ে থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, শুধু তীব্র লিখে দিচ্ছি। নেক্সট বলছে CaOH এর হোল 2, এটাও হয়ে থাকে তীব্র। NH4OH, এটা হয়ে থাকে মৃদু। ওকে, নেক্সট বলছে KNO3, আচ্ছা এই KNO3 এটা পাচ্ছি না, মানে ঠিক বলতে পারছি না কি হবে, গোল দাগ দিয়ে দিলাম তাই। আর এদিকে বেনজিন রয়েছে, কি বেনজিন হয়ে যাবে তড়িৎ
অবিশ্লেষ্য পদার্থ। তারপর বলছে COOH এর হোল 2, এটাও একটু গোল দাগ দিচ্ছি। তারপরে বলছে CuSO4 এর জলীয় দ্রবণ, এটা হয়ে থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন হয়। ঠিক এই জায়গা থেকে, এই যে যেমন দেওয়া রয়েছে, 1 মিনিট, ওকে, এইখান থেকে এই পর্যন্ত করে দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ সহ লেখো এবং উৎপন্ন গ্যাসটিকে কিভাবে সংগ্রহ করবে তা লেখো। এই যে এখানে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা এই অ্যান্সারগুলোকে কমপ্লিট করতে পারো। পরবর্তী প্রশ্ন এখানে বলছে কালো রং এর একটি ধাতব যৌগ এ লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস বি উৎপন্ন হয় এবং তার সঙ্গে HCl যুক্ত CuCl2 দ্রবণে চালনা করলে কালো কঠিন অধক্ষেপ পাওয়া যায়। এখানে ABC কে শনাক্ত করতে বলছে এবং বিক্রিয়ার সমীকরণ লিখতে বলছে। এ হয়ে থাকবে FeS এবং বি হয়ে থাকে H2S এবং সি হয়ে থাকে CuS। এখানে বিক্রিয়াটা কীরকমই হচ্ছে যে FeS এর সঙ্গে H2SO4 যোগ করলে আমরা পেয়ে যাব FeSO4 প্লাস H2S, এটা একটি গ্যাস উৎপন্ন হচ্ছে। তো আবারও ওই গ্যাসের সঙ্গে CuCl2 যোগ করলে আমরা পেয়ে যাব CuS, এটি হচ্ছে কালো রঙের অধক্ষেপ পড়বে প্লাস 2HCl। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। কার্বোহাইড্রেটটি কি? তো কার্বোহাইড্রেট হয়ে থাকে মিথেন, যার সংকেত CH4। বলছে বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এই যে সমীকরণটি CH4 প্লাস Cl2, এটা বিক্রিয়া করে CH3Cl প্লাস HCl উৎপন্ন হয়। নেক্সট বলছে যে হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো। এই CH3 বা মিথেনের ব্যবহার হবে যে তাপ উৎপাদক জ্বালানি হিসেবে ব্যবহার হয়। ওকে, আচ্ছা, এখন আমাদের যে টপিকটা ছিল প্রায় পার্ট 1 এবং পার্ট 2 দিয়ে কমপ্লিট করলাম। যাই হোক, তোমাদের এই ক্লাসটি ঠিক সকাল 7টাতে হওয়ার কথা ছিল। একটু এই অ্যান্সারগুলো রেডি করতে একটু সময় লাগলো, বা এবং পিডিএফটা রেডি করতেও সময় লেগেছে, তাই একটু লেট হয়ে গেল। ওকে, আর তোমরা এখন পার্ট 1 এবং পার্ট 2 করে যে ক্লাসটি করেছো, এর যদি পিডিএফ তোমরা নিতে চাও তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, যেখানে তোমরা ক্লিক করলে গ্রুপে পৌঁছে যাবে। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি।